আমাদের প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, নতুন একটা রাজনৈতিক সংস্কৃতির ধারা তিনি চালু করেছেন। এই নির্বাচন নিয়ে তেমন কোনো আমি দেখিনি যে অস্থিতিশীল কোনো পরিস্থিতির কোনো উদ্ভব হয়েছে কিংবা কেউ কোনো সৃষ্টি করতে চেয়েছে না। আমাদের প্রবাসীদের তো অনেক ধরনের সমস্যা আপনি দেখেছেন, এই যে ইরানের হামলা হলো, মধ্যপ্রাচ্যে হামলা, অনেক ভিসা জটিলতায় পড়েছেন। যারা প্রবাসী যেতে চান, কাজ করতে ইচ্ছুক এবং দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক, এই ধরনের পরিস্থিতিতে তাদেরকে আমরা একটা অনুকূল পরিবেশ দিতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে সরকার এবং বিরোধী দল তাদের সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাবে আমাদের দেশ বলে আমি মনে করছি। শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই চাইতো না বাচ্চারা, কোনো পড়াশোনায় ছিল না, ডিম ভাজি আলু ভর্তা বানানো, বিছানা গোছানো, এই ধরনের পড়াশোনা ছিল। 9-10ও এই ধরনের লেভেলও। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্পণ আলোক সংঘের সভাপতি এবং বিএনপি নেত্রী জনাব বিথিকা বিনতে হুসাইন। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একটু শুরুতে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আমরা একটা সময় দেখেছি যে নির্বাচন পরবর্তীতে আসলে এক ধরনের বিশৃঙ্খলা, দেশের ভিতরে জ্বালাও পোড়াও, এই জিনিসটা আসলে এবারের আমরা সর্বশেষ যে জাতীয় নির্বাচন দেখেছি সেখানে তারপরে ওই রকম আসলে কিছু চোখে পড়ার মতো এরকম কিছু না, যেটা আগে গণহারে হতো। এই বিষয়টাকে আপনি আসলে নির্বাচন পরবর্তী যে সংস্কৃতিটাকে কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই একটা ইতিবাচক সূচনা, কারণ আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রক্তগাথা, বীরত্বগাথা একটা মানে অর্জন আমাদের তৈরি হয়েছে, সেখান থেকে আমরা একটা সবারই একটা কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন অনুষ্ঠানের জন্য সবারই একটা এদিকে নজর ছিল। তো 12ই ফেব্রুয়ারি আমরা সেই জিনিসটাতে, সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি এবং সেখানে একটা সুস্থ সুন্দর অংশীদারিত্বমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা সেই বিষয়টাতে আমাদের লক্ষ্যে পৌঁছেছি এবং একটা বিএনপি সরকার সেখানে মানে সরকার গঠন করেছে অনেকগুলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। তো সেখানে আপনারা দেখেছেন যে নির্বাচনের পরে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, নতুন একটা রাজনৈতিক সংস্কৃতির ধারা তিনি চালু করেছেন। তো সেখানে তো সবসময় একটা নির্বাচন নিয়ে মানুষের প্রশ্ন থাকেই, সেই অনুযায়ী কিন্তু এই নির্বাচন নিয়ে তেমন কোনো আমি দেখিনি যে অস্থিতিশীল কোনো পরিস্থিতির কোনো উদ্ভব হয়েছে কিংবা কেউ কোনো সৃষ্টি করতে চেয়েছে। সবাই কিন্তু একটা পারস্পরিক আস্থার জায়গায় থেকেছে এবং সে জায়গাতে এখনো আছে এবং কোনো প্রতিহিংসা কিংবা সহিংস কোনো ঘটনার লক্ষণ আমরা দেখিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখব বলে মনে করছি না। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করার পরে এখন অনেকগুলো জিনিস নিয়ে কাজ করছেন। এক হলো আমাদের বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, তারপরে নতুন সরকারের টাকার একটা সংকট, সব মিলে আপনি আসলে নতুন সরকারে কি কি চ্যালেঞ্জ দেখছেন যে এই সরকার পরিচালনা করতে? আসলে বিগত যে ফ্যাসিস্ট বাহিনী তো সরকারকে একদমই রিজার্ভ শূন্য করে গিয়েছে, সেখান থেকে ইন্টারিম সরকার ছিল, সেখান থেকে নতুন চ্যালেঞ্জ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি ছিল। সেখান থেকে সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সেই জায়গায় আমি মনে করি অবশ্য অনেক সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকটা এই সফলতার সাথে সেটা মানে দায়িত্ব পালন করছেন এবং হাদি হত্যার যারা ছিল আসামিরাও কিন্তু গ্রেপ্তার হয়েছে। তো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য যে রমজানের প্রত্যেকটা রমজানে কিন্তু একটা হাহাকার লেগে যায়, এবার কিন্তু সেটা আমরা দেখিনি। সব দ্রব্যমূল্য কিন্তু একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যে চ্যালেঞ্জ রয়েছে যে আমরা নির্বাচনের আগে যে কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকেও দেখেছেন যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছে 37,560 জন, এরকম টাইপের একটা অঙ্ক। এতজন নারীকে আজকে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তো আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো কিন্তু বাস্তবায়নের জন্য অলরেডি কাজ শুরু করেছে। তো এই চ্যালেঞ্জগুলো একটা একটা করে
বাস্তবায়ন হবে। আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন কি নিরলসভাবে কাজ করছেন, ছুটির দিনে কাজ করছেন, খুবই সাধারণ মানুষের মতো কাজ করছেন এবং সাধারণ একজন ভিক্ষুকও তার সাথে এসে তার মানে ইচ্ছে জানাতে পারছেন, প্রকাশ করতে পারছেন। এটা খুবই অসাধারণ একটা ঘটনা এবং নতুন একটা বিষয় বাংলাদেশে মানে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ধরেন এর মধ্যে এখন আবার বিরোধী দল থেকে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি যে তাদের এক ধরনের চাওয়া পাওয়া বলতে এই অর্থে যে তারা কিছু জিনিস বলতেছে যে এখানে নির্বাচন নিয়ে কিছু সন্দেহ প্রকাশ করেছে। সামনে তারা আসলে সরকারের দিক থেকে এক ধরনের সমঝোতা চায় যে যাতে সম্মিলিতভাবে দেশটাকে তারা পরিচালনা করতে পারে। এই সমঝোতা বলতে আসলে আপনি বিএনপির দিক থেকেও কিন্তু ইতিমধ্যে তাকে ডেপুটি স্পিকার সহ কয়েকটা জিনিসে অফার করা হয়েছে। সব মিলে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আপনি দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন এত নির্যাতন নিপীড়নের পরে, জেল জুলুমের পরে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পরে মুক্তি পেয়েছেন, তার কথা কি ছিল? প্রতিহিংসার কোনো বার্তা কিন্তু আমরা তার ভাষায় পাইনি। তিনি বলেছেন সম্প্রীতির কথা বলেছেন, সৌহার্দ্যের কথা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছেন। সেইখানে একটা নির্বাচন পরবর্তী সময়ে একটা নানান কথা থাকতেই পারে, ছোটোখাটো বিচ্ছিন্ন দু একটা ঘটনা থাকতেই পারে। এটাকে আমি খুব একটা মেজর কোনো প্রবলেম এবং মেজর কোনো ইস্যু মনে করছি না এখনো পর্যন্ত। তো পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতেই সরকার এবং বিরোধী দল তাদের সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাবে আমাদের দেশ বলে আমি মনে করছি। আমি একটু এবার এই রাজনীতির বাইরে একটু আলাপ করতে চাই। আপনি আসলে একটা সামাজিক সংগঠন নিয়ে কাজ করেন দীর্ঘদিনের মধ্যে, প্রবাসীদের একটা বড় অংশ। এই যে সাম্প্রতিক সময় যে সারা বিশ্বে অস্থিরতা, এই অস্থিরতা আসলে আমাদের সরকারের দিক থেকেও বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর আপনি আসলে একজন সমাজকর্মী হিসেবে কি উদ্যোগ সরকারের দিক থেকে নেওয়া প্রয়োজন বলে আপনি এই মুহূর্তে মনে করেন? না, আমাদের প্রবাসীদের তো অনেক ধরনের সমস্যা। আপনি দেখেছেন এই যে ইরানের হামলা হলো, মধ্যপ্রাচ্যে হামলা, অনেক ভিসা জটিলতায় পড়েছেন। আমাদের এয়ারপোর্টে অনেক প্রবাসীরা সেখানে যেতে পারছেন না বিদেশে নানা কারণে, সেখানে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই মানুষগুলো কিন্তু দেখা যাচ্ছে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশ যাচ্ছেন। তারপরে হচ্ছে গিয়ে কেউ ঋণের উপরে জর্জরিত আছেন, নানান জটিলতার মধ্যে দিয়ে কিন্তু তারা একটা ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছেন। তো সেখানে আমাদের এই ক্রাইটেরিয়াতে আমাদের প্রবাসী কিন্তু অনেক মানে ডিভাইডেড আছে বিভিন্ন মানে যদি আপনাকে শ্রেণীবিন্যাস করি, যদি সেখানে ধরেন টেম্পোরারি মাইগ্রেন্ট আছে, মানে পার্মানেন্ট মাইগ্রেন্ট আছে, ওয়ার্কার মাইগ্রেন্ট আছে, রিফিউজি কিংবা পলিটিক্যাল রিফিউজি মাইগ্রেন্ট আছে, স্টুডেন্ট মাইগ্রেন্ট আছে। তো এই ধরনের নানান ধরনের প্রবাসী আছে। তো এক এক ধরনের মানুষের ক্ষেত্রে এক এক ধরনের অসুবিধা, তারা সুবিধা অসুবিধা দুটোও আছে। তো যারা ওয়ার্কার মাইগ্রেন্ট তাদের কিন্তু একটা অর্থনীতি, গ্রামের অর্থনীতিটাকে অনেকভাবে সেটাতে প্রভাব পড়ে গ্রামীণ মানুষের উপরে। তারপর সেখানে আবার আমাদের হিউম্যান ট্রাফিকিং, যেটা মানব পাচার হয়, অনেক ধরনের জটিলতার এখানে আছে, বিভিন্ন দালাল চক্র আছে। তারপর আবার বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয় আমাদের ফিমেলরা, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। তো নানান ধরনের জটিলতা কিন্তু আছে এই ধরনের। তো আমার মনে করি এই ধরনের আমাদের জাতিসংঘের একটা রুলস রয়েছে, তারপরে ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা রয়েছে, কনভেনশন রুলস রয়েছে। তো আমরা যদি সেই রুলসগুলো ফলো করি, তো আমার মনে হয় এই ধরনের জটিলতাগুলো থেকে মুক্তি পেয়ে আমরা যারা প্রবাসী যেতে চান, কাজ করতে ইচ্ছুক এবং দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক, এই ধরনের পরিস্থিতিতে তাদেরকে আমরা একটা অনুকূল পরিবেশ দিতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবার একটু আমরা আসি আসলে এই সংসদ নির্বাচনের পরে মন্ত্রিপরিষদ গঠন, সরকার পরিচালনা, সামনে সংসদ অধিবেশন শুরু হবে আগামী 12 তারিখ। এরপরে আমরা এখন আলোচনায় আসছে হলো সংরক্ষিত মহিলা আসনে আসলে কারা যাবেন ওখানে। আপনি একজন মানে কর্মী হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে কেমন সংরক্ষিত আসনে কেমন নারী নেতৃত্ব চান বা কেমন সংসদ সদস্য আপনি? আসলে দীর্ঘদিন আমাদের তো ফ্যাসিস্টের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে প্রত্যেকটা মানুষের। সেখানে আমাদের জিয়া পরিবার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ প্রত্যেকটা যারা জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী ছিলেন, প্রত্যেকটা পরিবারই নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তো এখানে আমি মনে করব যে সংরক্ষিত আসন এটা
একটা জাতির প্রতিনিধিত্ব করবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন, সেই ক্ষেত্রে আমি মনে করব ত্যাগের পাশাপাশি যোগ্যতার একটা মূল্যায়নের ক্ষেত্রে যেন এই জিনিসটা বিবেচনা করা হয়। তো সেটা আসলে কেমন হইতে পারে আর কি? সেই ত্যাগ তো ধরেন বিগত 17 বছরে সবাই মোটামুটি ত্যাগ করেছে, তো এই ত্যাগের মানে ফর্মুলাটা কোন পর্যায়ে হইতে পারে আর কি? ত্যাগই তো আমি বললাম, আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকলেই কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন, ত্যাগ করেছেন, অনেক ত্যাগ করেছেন। আমি নিজেও তো মানে একদম আমার বলা যায় যে আমার বিয়ের পর থেকে নির্যাতনের মধ্যে দিয়ে কাটিয়েছি, এবং শফিউল বারী বাবু যেদিন মৃত্যু শয্যায় ছিলেন তখনও তাকে অর্থনৈতিক একটা সংকটের মধ্যে দিয়ে কিন্তু তাকে অন্য মানে পরপারে পাড়ি জমাতে হয়েছিল। তো দেশের একটা শীর্ষ সংগঠন জাতীয়তাবাদী দলের, স্বেচ্ছাসেবক দলের প্রধান, সে যদি অর্থনৈতিক সংকটের ভোগেন, এটা তো অবশ্যই একটা মানে একটা বিরল একটা ঘটনা। তো সেখানে আমরাও তো অনেক নির্যাতনের শিকার হয়েছি, তা আমিও নির্যাতনের যারা শিকার হয়েছে সে পরিবারগুলোর পাশেও থেকেছি। তো এই ধরনের নির্যাতনের তো ক্রাইটেরিয়া অনেক, বাট আমাদের তো সংখ্যা অনেক অল্প। তো সবাইকে তো আর মূল্যায়ন করা, বিভিন্ন জনকে যার যোগ্যতা যেখানে রয়েছে, আমি মনে করবো যোগ্যতা অনুযায়ী সকলকে মূল্যায়ন করা উচিত বলে মনে করি। আমি একটু যোগ্যতার মূল্যায়নটা সিনিয়ররাই করবেন। একটু এবার জানতে চাই যে আসলে আপনার যে সংগ্রামী জীবন, যে আসলে দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা যে সময় বিছানায় বা শয্যাশায়ী, যেটা বলছেন যে টাকা পয়সার সংকটে আসলে ওই সময়ও কাটাতে হয়েছে, যেটা স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে এই কালচারটা খুব একটা বেশি চোখে পড়ে। রাজনীতি মানে হলো এক ধরনের টাকার মেশিন তৈরি হয়। এই আপনার সংগ্রামী জীবনটা আসলে আমি একটু শুনতে চাই, শুরু থেকে যদি একটু বলতে যে কিভাবে জীবনটা কেটেছে। আসলে সংগ্রামী জীবন তো আসলে পুরোটাই সংগ্রাম। আমার ছোট ছেলে যখন জন্মগ্রহণ করে তখন সে জেলে ছিল, তো ওরা তো আসলে বাবাকে ওভাবে পায়নি কখনো, মানে একটা বাবাহীনই কেটেছে। তো বাবার ফিলিংসও হয়তো বুঝে শূন্যতা বুঝে যখন দেখে যে ফ্রেন্ডদের বাবা আছে, ওদের বাবা নেই, এইরকম। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি খুব ইমোশনাল হয়ে যাই। তো অন্য একদিন বলবো। আপনি একটু তাহলে একটা সামাজিক যে সংগঠন নিয়ে কাজ করছেন, আসলে এই সমাজ উন্নয়ন আপনি আসলে কি কি ধরনের কোন কোন জিনিসগুলোতে এখন ফোকাস রাখছেন? সামাজিক উন্নয়নে আমাদের যেহেতু আমাদের যেহেতু নারী, এদেশের নারীদের অধিকার কিন্তু মানে পুরুষরা আইনগতভাবে যতটুকু অধিকার ভোগ করে থাকে, যে সেই ক্ষেত্রে নারীরা 64% অধিকার ভোগ করে থাকে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম ন্যায্যতা প্রতিষ্ঠিত হওয়া উচিত। অধিকারের মূল ভিত্তি হচ্ছে ন্যায্যতা, মানে সম অধিকারের ন্যায় মূল ভিত্তি যদি আপনি বলেন, সেটা প্রথম শর্ত হচ্ছে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারেন, অটোমেটিক আপনার নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো যেহেতু আমি নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, নারীদেরকে বিভিন্ন রকম ধরেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি মনে করছি এই বিষয়গুলোকে আরও বেশি তাদের ফোকাসিং করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং নারীর যারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসতে যাচ্ছে, আমাদের সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের স্লাট শেমিং, বডি শেমিং হচ্ছে, এই ধরনের আইনি মানে এই ধরনের থেকে জটিলতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আইনকে আরও বেশি প্রতিষ্ঠিত ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করছি। এখন আপনার ফোকাসিং কোনটা, কোন ফোকাস মানে আপনার সংগঠনে কি ফোকাসিং এর কাজ করছেন? আমি তো লাস্টে আপনি যে প্রথমে যখন আমাদের দলের দুর্দিনের সময় ছিল, তখন আমি ফোকাসিংটা করেছি আমাদের যারা নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীরা ছিলেন, তারা যেন তাদের নির্বিঘ্নে তাদের জীবনটা চলতে পারে, তাদের জন্য অর্থনৈতিক সংকটে কিছুটা হলে লাঘব করতে পারে, সে ধরনের বিষয়টাকে আমি ফোকাসিং দিয়েছি। তো তারপরে যখন 24-এর পরে জুলাই গণঅভ্যুত্থানের পরে হাসিনা বিতাড়িত হয়েছে, তখন দেশ গঠনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল, তখন আমার মনে হয়েছে যে দেশের তা আমাদের বিভিন্ন সেক্টরে নানান ধরনের শিক্ষাক্ষেত্রে কিন্তু কী ধরনের ম্যাসাকার করেছে। আপনি তো দেখেছেন, বিভিন্ন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই চাইতো না বাচ্চারা, কোনো পড়াশোনাই ছিল না, ডিম ভাজি আলু ভর্তা বানানো, বিছানা গোছানো, এই ধরনের পড়াশোনা ছিল। 9-10ও এই ধরনের লেভেলও। সেক্ষেত্রে তো আমি মনে করেছি আমাদের শিক্ষার টিচাররা পর্যাপ্ত ভালো টিচার ছিল না, এবং টিচাররা মানসম্মত টিচার ছিল না, নানান ধরনের, এবং সেখানে পড়ানোর সিস্টেমটা ভালো ছিল না। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে যে প্রবলেমগুলো আছে,
সেগুলো প্রবলেম নেই। আমি কিন্তু সেমিনার করেছি, তারুণ্যের রাষ্ট্রচিন্তার সংলাপ করেছি, তারপরে এডুকেশন সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে আমাদের বিজিবি বিজিএফ কার্ড, এই ধরনের কার্ডগুলো সাহায্যগুলো পাওয়ার জন্য আমাদের প্রান্তিক মানুষগুলোকে অনেক দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে হতো তাদেরকে, কারণ এটা তাদের বাধ্য করা হতো। সেই ধরনের সচেতনামূলক কিভাবে করা যায় জনগণকে, এবং দুর্নীতিমুক্তভাবে সার্ভিসটা কিভাবে তাদেরকে পৌঁছানো যায়, এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রামিং করেছি। তারপর প্রবাসীদের নিয়ে আপনি বলেছেন প্রোগ্রাম করেছি। তো আমার মনে হয় এই অনেক আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তো সবই অব্যবস্থাপনা ছিল এতদিন। তো ফোকাসিং সর্বপ্রথম আমি মনে করবো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তো এডুকেশন, শিক্ষা, তারপর স্বাস্থ্য, এই জিনিসগুলোকে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু শেষ দিকে আলাপ করতে চাই যে এই বর্তমান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন, খাল খননের কার্যক্রম শুরু করবেন এবং আগামীতে সংসদ অধিবেশন শুরু হবে, যেটা আমরা শুরু থেকে বলছিলাম যে জুলাই আন্দোলনের মাধ্যমে এক ধরনের সম্প্রীতির একটা বন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে। এইটা আসলে আরেকটু অটুট রাখার জন্য এখন পর্যন্ত জুলাই সনদ দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এবং বিএনপির নির্বাচন ইশতেহারের সাথে অনেক কিছু এই সনদের সাথে মিলে আছে। সব মিলে সার্বিক বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জুলাই সনদ তো অবশ্যই আমাদের নেতা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে নোট অফ ডিসেন্টের ভিত্তিতে। যেই সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা কিন্তু আগেই বলা হয়েছে, তাদেরকে না জানিয়ে একটা যেই বিষয়গুলো তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো কিন্তু তারা বাদ দিয়ে তাদেরকে একটা স্বাক্ষর করেছিল, এক ধরনের জালিয়াতি ছিল বলে সেটা বিএনপি বলেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা অগ্রাধিকার ভিত্তিতে যে বিষয়গুলো সেটা তো জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগেই তো ডেপুটি স্পিকার অফার করেছে। তো আমার মনে হয় বিএনপি এসব কিছু তাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো একটা একটা করে সময় অনুযায়ী সময়ের পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করবে। থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় শফিউল বারী বাবু ভাইয়ের সহধর্মিণী এবং বর্তমানে বিএনপি নেত্রী এবং সামাজিক সংগঠন মানুষের সামাজিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন জনাব বিথিকা বিনতে হুসাইন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।